হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, অনেক দিন পর আপনাদের কাছে ফিরে এলাম। এক্সকিউজ পরে হবে। তো আজকে জাস্ট একটা ইন্ট্রোডাকশান আমাদের ম্যাথের ক্লাস। তো আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল ক্লাস করানোর জন্য, তো আমি আবার ফিরে এসেছি আপনাদের কাছে ক্লাস নিয়ে। তো দেখতে থাকুন, দেখতে দেখতে কথা হবে। তো আজকে যেহেতু ক্লাস শুরু করছি, তো একটা মক টেস্ট দিয়ে শুরু করা যাক, ম্যাথের মক টেস্ট। ওকে, তো তারপর আপনারা বিভিন্ন রকমভাবে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের বর্তমানে কী ক্লাস দরকার, কারণ এখন সেইভাবে পরীক্ষা নেই। তো সামনেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন রিক্রুটমেন্ট বেরোতে চলেছে। তো রিক্রুটমেন্ট বেরোলে নিশ্চয়ই আমি আবার প্রথম থেকে ক্লাস শুরু করব। ওকে, তো এখন সামনে আছে আবগারি পুলিশের ম্যাথ এবং আমাদের আইসিডিএসের পরীক্ষা। ঠিক আছে, তো যাই হোক, ক্লাস শুরু করা যাক দেরি না করে। দেখুন স্ক্রিনে প্রশ্ন আসবে, আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। ওকে, তারপর অবশ্যই সলিউশন দেখবেন। তো বন্ধুরা দেখুন, প্রথম প্রশ্নটা স্ক্রিনে আসছে। দুটি সংখ্যার যোগফলের 40% তাদের বিয়োগফলের 50%-এর সমান, সংখ্যা দুটির অনুপাত কত? তো প্রথমে আমরা এটাকে কীভাবে করব, প্রথমে আমরা যেভাবে মেথড সেইভাবে করব, তারপর আপনাদের শর্ট ট্রিক বলে দেবো। ওকে, তো দেখুন অঙ্কটা বলে যে দুটি সংখ্যার যোগফলের 40% তাদের বিয়োগফলের 50%-এর সমান। তাহলে কি হয়, যোগফল ধরলাম দুটো সংখ্যা, একটা এক্স একটা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এর 40% মানে 40/100 সংখ্যা দুটির বিয়োগফল অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এদের যে বিয়োগফলের 50%-এর সঙ্গে সমান, সেটাই বলা হয়েছে। ওকে, তাহলে এখান থেকে 100 ক্যান্সেল, 0 ক্যান্সেল, তাহলে 4x প্লাস 4y ইজ ইকাল টু 5x মাইনাস 5y। ওকে, তাহলে এখান থেকে সলিউশন করলে কি পাবো, 9x ইজ ইকাল টু x ইজ ইকাল টু 9y, অর্থাৎ x বাই ওয়াই ইজ ইকাল টু 9/1, অর্থাৎ x ইজ টু ওয়াই সমান 9:1। এটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তো এর শর্টকাট বলে দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন, যখনই এ ধরনের অঙ্ক দেবে, যোগফলের যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটা কখনোই বেশি দেওয়া থাকবে না। অর্থাৎ যোগফলের ক্ষেত্রে 40% দেওয়া আছে আর বিয়োগফলের ক্ষেত্রে 50% দেওয়া আছে। অর্থাৎ বিয়োগফলের যে মানটা থাকবে সেখানে পার্সেন্টেজটা, সেটা সবসময় কিন্তু যোগফলের যে পার্সেন্টেজ দেওয়া থাকবে তার থেকে বেশি দেওয়া থাকে। ঠিক আছে, তো এটা আমি যে শর্টকাটটা বলে দিচ্ছি সেটা আপনারা মানে অন্যান্য সংখ্যা দিয়ে অ্যাপ্লাই করে দেখতে পারেন, একই উত্তর আসবে। ঠিক আছে, তো এখানে আছে 40 প্লাস 50 করে দিন, কত হবে 90%। 90% তাহলে 100-র মধ্যে 90 আর 10, 90:10 মানে 9:1, এটাই হয়ে যাবে অ্যান্সার। যদি থাকতো যোগফলে 30% সমান বিয়োগফলে 40%, তাহলে 30 প্লাস 40 অর্থাৎ করতাম 70%, তখন অ্যান্সার হতো 7:3। ওকে, বোঝা গেল? আশা করছি বোঝা গেছে ব্যাপারটা। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখুন নেক্সট কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, তো দেখুন, যদি মনে হয় যে ফ্রন্ট লেখাটা আপনাদের কাছে ছোটো লাগছে, তাহলে পরের ভিডিওতে কিন্তু আমি একটু বড় করে লেখার চেষ্টা করবো। যদি এটা বুঝতে পারেন তো এটা ঠিক আছে, নাহলে এর থেকে বড় করে লিখবো। ওকে, তো 99 ম্যাথ কী বলছে, 18টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। ঠিক আছে, তো যখনই এরকম বলেছে, এখানে বলেছে লাভের শতকরা হার, তো ডাইরেক্ট আমি করতে পারি, এখানে কত আছে 18টি বস্তুর ক্রয় মূল্য 15টা বস্তুর বিক্রয় মূল্যের সমান। তো এর অ্যান্সার হবে কত, 3/15, অর্থাৎ 1/5 মানে 20% হয়ে যাবে অ্যান্সার। কিন্তু আমি এটা কি করে করলাম, ঠিক আছে, তো দেখেন আমি সব রকমভাবে বলে দিচ্ছি, কোনো অসুবিধা কিছু নেই, সবটাই পুরো বিশ্লেষণ করে বলে দিচ্ছি আপনাদের। দেখুন এখানে বলেছে 18টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। অর্থাৎ আমি যদি কোনো টাকায় 18টা কিনি এবং ওই টাকা দিয়ে 15টা বিক্রি করে দিই, তাহলে আমার লাভ হবে না লোকসান হবে? অবশ্যই আমার লাভ হবে, ক্ষতি নিশ্চয়ই হবে না। আর আমি কতটা লাভ করব, 18টার জায়গায় আমি তাকে 15টা দিচ্ছি, অর্থাৎ 3টে আমার কাছে বেঁচে যাচ্ছে, সেই 3টেই আমার লাভ। অর্থাৎ এখানে ডাইরেক্ট করতে হয় 18 থেকে 15 মাইনাস কত হয়, 3টে লাভ হয়। কত টাকার ওপরে, অর্থাৎ কটির ওপরে, 15টির ওপরে আমি 3টে লাভ করে ফেলছি। আর 3/15 মানে 1/5, আর 1/5 মানে কত পার্সেন্ট, এগুলো আমি ডিটেলস ক্লাসে করিয়েছি, ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের, সেখান থেকে আপনারা প্লে লিস্টটা পুরো দেখে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথে সব রকমভাবে শর্ট ট্রিক করানো আছে, অবশ্যই আপনারা দেখবেন। তো 1/5 ইজ ইকাল টু 20%।
কীভাবে আসে? 1/5 ইন্টু 100 করলেই পেয়ে যাবো আমরা 20%। কিন্তু এর এক্সাম হলে বা আপনাদেরকে মেথডটা কি, মেথডটা তো আপনাদের শিখতে হবে, শুধু শর্ট ট্রিক করলে হবে না, এগুলো তো প্র্যাকটিস করে করে আসবে, ঠিক আছে? তো শর্ট ট্রিক বলতে 18টি বস্তুর ক্রয় মূল্য, তো আমাদের লিখতে হয় 18টা বস্তুর ক্রয় মূল্য। ক্রয় মূল্যকে আমরা লিখি সিপি অর্থাৎ কস্ট প্রাইস দিয়ে। তাহলে 18টার সিপি কার সাথে সমান? 15টি বস্তুর বিক্রয় মূল্য। 15টি বস্তুর বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমরা লিখি এসপি দিয়ে অর্থাৎ 15 এসপি। তো এখান থেকে আমরা কি পাবো? সিপি এবং এসপি রেশিও পাবো। সিপির তলায় এসপি আনলে কত হবে? সিপি বাই এসপি ইজিক্যাল টু 15/18। অর্থাৎ দেখা যাচ্ছে সিপি হচ্ছে 15 আর এসপি হচ্ছে 18, অর্থাৎ ক্রয় মূল্য 15 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 18। তাহলে আমার লাভ কত হচ্ছে? 15 টাকার ওপর 3 টাকা লাভ হচ্ছে, অর্থাৎ 15 টাকার ওপর 3 টাকা লাভ মানে কাটাকুটি করলে হয় 1/5 সমান 20% লাভ। বোঝা গেল? খুব সহজ অঙ্ক, এইরকমভাবে পরীক্ষায় পড়ে। তো আপনারা জাস্ট শর্ট ট্রিকে আপনারা করে দিতে পারেন বা এরকম মেথড দিয়ে আপনারা করতে পারেন। ওকে, বোঝা গেল? নেক্সট কোশ্চেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 98। বলছে আয়তক্ষেত্রগড় একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপর দিকের বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হয়? তো আপনারা যে সমস্ত কোয়েশ্চেনগুলো করেছেন দেখেছেন যে আয়তক্ষেত্রের বাহুগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, বা বর্গক্ষেত্রের ক্ষেত্রেও করেছেন। কিন্তু যখনই এখানে একটা বাহু দিয়েছে এবং একটা বাহু দিয়ে দেওয়া আছে যে 10% একটা বাহু বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্ষেত্রফলটা ওটাই অ্যান্সার হবে। ঠিক আছে, আমি প্রুফ করেও দেখিয়ে দিচ্ছি। এখানে বলেছে একটি বাহুর বৃদ্ধি হচ্ছে 10% আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে। ঠিক আছে, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে। ঠিক আছে, যখন একটি বাহুর বৃদ্ধি হয় সেটাই হচ্ছে ক্ষেত্রফলের বৃদ্ধি, অর্থাৎ অ্যান্সার হবে ক্ষেত্রফলের বৃদ্ধি 10%। ওকে, ক্ষেত্রফলের বৃদ্ধি হবে 10%। তাহলে এটাকে যদি আমি প্রুফ করে দেখাই, তো ধরলাম এই একটা বাহু, এই একটা বড় আয়তক্ষেত্র। ঠিক আছে, ওপরেরটাকে বলে দৈর্ঘ্য আর পাশেরটাকে বলে প্রস্থ। তো সাপোজ ধরলাম প্রস্থ হচ্ছে 5 আর দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে বর্তমানের ক্ষেত্রফল কত? 5 10 50। কেন? কারণ ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যদি দৈর্ঘ্যটা আমি বৃদ্ধি করি কত পার্সেন্ট? 10%। তাহলে 10 ছিল আর 10-এর 10% বৃদ্ধি মানে 10-এর 10% কত হয়? 10 ইন্টু 10/100 করলে হয় 1, অর্থাৎ 10 থেকে সেটা 10-এ বৃদ্ধি পাবে 1। তাহলে এখন বাহুটা কত হবে? এটা 5 এটা 11, তাহলে কত ক্ষেত্রফল? 5 11 55। অর্থাৎ দেখা যাচ্ছে আমার আগে ক্ষেত্রফল ছিল 50, এখন একটা বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাওয়ায় এখন ক্ষেত্রফল হচ্ছে 55। তাহলে কত বেড়েছে? 50 থেকে 55 হয়েছে মানে 5 বেড়েছে, অর্থাৎ 50-এ বাড়ছে 5। তাহলে শতকরা বৃদ্ধি মানে 100 দিয়ে কাটাকুটি, 50 আর 100 কাটলে 2 হয় আর 5 দুগুণে 10%। তো সেই জন্যে বললাম যখন কোনো আয়তক্ষেত্র বা কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রে একটা বাহুর বৃদ্ধি দেবে তখন ক্ষেত্রফলের বৃদ্ধি যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেই পার্সেন্টেজটা বা সেই শতকরাটাই উত্তর হবে। কিন্তু যখন দুটো বাহু বলবে, দুটো বাহুর বৃদ্ধি, সেক্ষেত্রে আমি শিখিয়েছিলাম কিভাবে দুটো বাহুরই বৃদ্ধি যদি 10% করে বৃদ্ধি পেত তখন কীরকম বৃদ্ধি হতো। তখন লিখতাম 10 থেকে 11, দ্বিতীয়টাও 10% বৃদ্ধি মানে 10 থেকে 11, অর্থাৎ ওভারঅল 10 10-এ 100 থেকে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে হতো 121। ঠিক আছে, বোঝা গেল? তাহলে শতকরা বৃদ্ধি কত? 21। 100-র মধ্যে 21 বৃদ্ধি মানে 21% বৃদ্ধি। তখন আমরা এইভাবে করতাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে একই করতাম। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন যাওয়া যাক। তো বন্ধুরা নেক্সট প্রশ্ন হচ্ছে 97। ঠিক আছে, সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায় 375 টাকা সরল সুদ 75 টাকা বৃদ্ধি পায়, তবে সময় কত? এইটার অঙ্ক কি আছে? এখানে বলে যে 5% বৃদ্ধি পাওয়ার। তো আগে বলে যে সরল সুদের অঙ্ক আমরা একটাই সূত্র জানি, I সমান
PRT বাই 100। ওকে, এখানে I মানে হচ্ছে সুদ, P মানে হচ্ছে আসল, R হচ্ছে সুদের হার, আর T হচ্ছে সময়। ঠিক আছে, তো P দেওয়া আছে 375 সরল সুদ দেওয়া আছে 75 টাকা। আর বলে যে সুদের হার আগে যা ছিল তার থেকে 5% বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে সুদের হারটা 5%ই। বারবার বলছি, এটা মাথায় রাখবেন। এখানে বৃদ্ধি পাবে বলে জাস্ট আপনাকে মানে ঘাবড়ে দিয়েছে, বৃদ্ধি পাওয়ার মানে এই সুদের হারটা দিয়ে অ্যান্সারটা হবে। ওকে, তো সময় কত লাগবে, তাহলে T ইজ ইকাল টু কত দাঁড়াচ্ছে 100 ইন্টু I বাই P ইন্টু R। কত হবে 100 ইন্টু I মানে সুদ দেওয়া আছে 75, আসল P মানে দেওয়া আছে 375 ইন্টু R হচ্ছে 5%। তাহলে কাটাকুটি করলে কত হবে, এটা 25 দিয়ে কাটলাম, 25 দিয়ে কাটলে 3, এটা 25 দিয়ে কাটলে হয় 3 4 12 15। ঠিক আছে, এটা হচ্ছে 3 5 15, 5 5 25 4। তাহলে টাইম হয়ে গেল 4 ইয়ার বা 4 বছর, এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, অপশান নাম্বার সি হয়ে যাবে অ্যান্সার, যে 4 বছরে সময়টা এটা 375 টাকা থেকে 75 টাকা বৃদ্ধি পাবে 5% বৃদ্ধি হলে। বোঝা গেল? সিম্পল, মানে সিম্পল কোয়েশ্চেন এবং সিম্পল অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। তো বন্ধুরা নেক্সট প্রশ্ন 96। প্রশ্নটা কি বলছে, 119টি কমলা লেবু ও 187টি আম কয়েকজন শিশুর মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, শিশুর সংখ্যা কত? তো এই ধরনের অঙ্ক ক্ষেত্রে কী হয়, আমরা এই ধরনের অঙ্ক ক্ষেত্রে কী করি, গসাগু করি। ঠিক আছে, তখন দুটো ডাটা দিয়ে দিয়েছে, 119টি কমলা লেবু এবং 187টি আম কজন শিশুর মধ্যে সমানভাবে বিতরণ করা যায়, সেটা হচ্ছে গসাগু করতে হয়। তো আমরা গসাগু আপনারা যেভাবে খুশি করতে পারেন। তো আমি গসাগু কীভাবে করব, 119 এবং 187, আমি শর্ট ট্রিক গসাগু শিখিয়েছিলাম কী করতে হয়, এদের বিয়োগফল। আচ্ছা, এখানে 4টি অপশান দিয়ে, 4টে অপশান 11 13 17 এবং 14। ওকে, এদের বিয়োগফল কত, এদের বিয়োগ করলে হয় 868। ঠিক আছে, তো দেখুন 68-এ যদি অ্যান্সার থাকতো তাহলে 68ই অ্যান্সার হয়ে যেত, কিন্তু 68 অ্যান্সার হবে না, কারণ 4টে অপশানের মধ্যে একটাও নেই। এবার দেখুন, জাস্ট এটা করতেও হবে না, না দেখে করে দেওয়া যাবে। এই 4টে সংখ্যার মধ্যে কোনটাকে 68 কোনটা দিয়ে ভাগ যায়, 17 দিয়ে, আর এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, আর অন্যভাবে বুঝলে 68টাকে ভাঙলে হয় 4 ইন্টু 17, এবং 17 দিয়ে 119কেও ভাগ যায় আর 187কেও ভাগ যায়। এটাই হচ্ছে গসাগুর নিয়ম। ঠিক আছে, তো 17 জন শিশুর মধ্যে হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার সি। আপনারা চাইলে যে কোনো পদ্ধতিতে গসাগু করতে পারেন, এবং লসাগু গসাগুর শর্ট ট্রিক্সের করার ক্লাস অবশ্যই আছে, আপনার প্লে লিস্ট থেকে পেয়ে যাবেন। ওকে, তো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন নাম্বার 95। একটি দোকানে বিক্রি প্রতি মাসে 20% বৃদ্ধি পায়, মার্চ মাসে তা 5000 টাকা হলে 3 মাস পরে বিক্রি হয় কত টাকা? এটা জাস্ট মানে চক্রবৃদ্ধি সুদের মতোই অঙ্ক, সিম্পলভাবে করবো একদম, আমরা পার্সেন্টেজ যেভাবে শিখেছি সেইভাবেই করব। আর যারা প্রথম ভিডিওটা দেখছেন তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে পারেন, তবেই আপনাদের এই ক্লাসগুলো ভালো লাগবে, নাহলে কিন্তু ভালো লাগবে না বা শর্ট ট্রিকগুলো বুঝতে পারবেন না। ওকে, তো দেখা যাক। এখানে বলছে 20% করে প্রতি মাসে বৃদ্ধি পায়। তো আমি বলেছিলাম 20% মানে কত, 20% মানে 1/5। কীভাবে এলো, পার্সেন্টেজ তুলে দিয়ে এই যে 20% মানে 20/100, এটাকেই কাটাকুটি করে এসছে 1/5। ওকে, আচ্ছা, তো এইখানে যেভাবে করবো সেটা হচ্ছে, যদি 5 থাকে তাহলে 1 মাস পরে 1 বৃদ্ধি পাবে, অর্থাৎ 5-এর 20% কিন্তু 1, কারণ 20% মানে 1/5, আর তার মধ্যে মানে হচ্ছে 5-এ বৃদ্ধি হচ্ছে 1, অর্থাৎ 5 থাকলে 1 মাস পরে সেটা হবে 6। কিন্তু এখানে 1 মাসে বলেনি, এখানে বলেছে পরপর 3 মাস, অর্থাৎ একইভাবে পরপর 3 মাস, 5 থেকে 6, 5 থেকে 6, 5 থেকে 6। তো ওভারঅল হচ্ছে এই তিনটে গুণ করলে হয় 125, কারণ আমি জানি 5-এর কিউব 125, আর 3টে 6-এর গুণ মানে 6-এর কিউব মানে 216, অর্থাৎ
কোনো মাসের শেষে যদি বিক্রি 125 থাকে, সেটা 3 মাস পরে হয়ে যাবে 216, 20% করে বৃদ্ধি করার পরে। কিন্তু প্রশ্নই দেওয়া আছে এই যে মানে মার্চ মাসের শেষে সেটা 125 ছিল না, সেটা ছিল 5000, যেটা 125-এর থেকে কত গুণ বেশি? আপনারা কাটাকুটি করে দেখবেন, এটা হচ্ছে 40 গুণ বেশি। 125কে 4 দিয়ে গুণ করলে হয় 500, আর শূন্য কেটে বসিয়ে দিলাম, সেই জন্য 40 গুণ বেশি। তাহলে 3 মাস পরে সেটা 216 না হয়ে এর থেকে 40 গুণ বেশি। 0, 4 6 24, 4 2, 4 21 84, আর 2 হচ্ছে 86, অর্থাৎ 8640 টাকা হবে। এইটাই হয়ে যাবে অ্যান্সার, যে 3 মাস পরে হবে 8640 টাকা। বোঝা গেল? এছাড়াও আপনারা এটাকে অন্য পদ্ধতিতে করতে পারেন, আপনাদের নিজেদের মতো পদ্ধতিতে, ঠিক আছে? তো এটাই আমার বেস্ট মনে হয়, আর এই ধরনের অঙ্ক আমি করিয়ে শিখিয়েছি, ঠিক আছে? তো নেক্সট প্রশ্ন যাওয়া যাক। নেক্সট প্রশ্ন দেখুন, স্ক্রিনে আসছে 94। তো অঙ্কটায় বলছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 28 ও বিয়োগফল হচ্ছে 16, তাদের গুণফল কত হবে? ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক যখনই যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকে তখন সংখ্যা দুটো বার করার সব থেকে সহজ নিয়ম হচ্ছে কি, একবার দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, একবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ। অর্থাৎ 28 আর 16কে যোগ করে 2 দিয়ে ভাগ, আর 28 থেকে একবার 16কে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে দুটো সংখ্যা বেরিয়ে যাবে, অর্থাৎ এক্স এবং ওয়াই বেরিয়ে যাবে। তো এটা কত হবে? এটা হচ্ছে 28 আর 16 হচ্ছে 44/2, তাহলে কত হচ্ছে 44/2 হচ্ছে 22, আর এটাকে করলে কত হবে? এটা হচ্ছে 8 আর 4 12, 12/2, তাহলে কাটাকুটি করলে হয় 6। এখন চেয়েছে সংখ্যা দুটোর গুণফল, অর্থাৎ 22 × 6, 22 × 6 হচ্ছে 6 20 120, 6 2 12, অর্থাৎ 132, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো যখনই কোনো দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফল দিয়ে দেয় তখন দুটো সংখ্যাকে একবার যোগ করে 2 দিয়ে ভাগ এবং বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে দুটো সংখ্যা পাওয়া যাবে, ঠিক আছে? আর অন্য মেথডে থাকলে সেই একইভাবে দুটো সংখ্যা, একটা যদি এক্স ধরি আর একটা ওয়াই ধরি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান দেওয়া ছিল 28, আর এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 16। এখান থেকে আপনাদের এক্সের মান বেরোবে 22 আর ওয়াইয়ের মান বেরোবে 6। তো এটা দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু এটা বড় হবে, বেকার দরকার নেই করার। যতটা শর্ট পারবো, পরীক্ষা হলে অবজেক্টিভ ম্যাথ, এখানে তো কোনো ডেসক্রিপটিভ নেই, তো আমাদের যতটা সহজ পারা যায় ততটা সহজ করে আমাদের করতে হবে। তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্ন যাওয়া যাক। নেক্সট প্রশ্ন হচ্ছে 93। প্রশ্নটা বলছে 4 বছর আগে পিতা ও পুত্রের বয়সের গড় ছিল 27.5, 4 বছর আগে। বর্তমানে পুত্র ও পিতার বয়সের অনুপাত হচ্ছে 5:16। আমি আগে 4 বছর আগে যাই। 4 বছর আগে দুজনের বয়সের গড়, কার? পিতা এবং পুত্রের। কত? 27.5 ছিল দুজনের, তাহলে দুজনের মোট বয়স কত ছিল? 27.5 × 2, তাহলে 27 দুগুণে 54 আর 1 কত হচ্ছে? 55 বছর ছিল। এটা কত বছর আগে? 4 বছর আগে। তাহলে বর্তমানে বয়স কত? বর্তমানে পিতারও 4 বছর বেড়েছে এবং পুত্রেরও 4 বছর বেড়েছে, অর্থাৎ বর্তমানে পিতা এবং পুত্র 4 দুগুণে 8 বেড়েছে। তাহলে বর্তমানে বয়স কত দাঁড়াচ্ছে? দুজনকার টোটাল বয়স 55 + 8 মানে 63 বছর। এটা হলো বর্তমান। তো এটা বোঝা গেল তো, দুজনকারই 4 করে বৃদ্ধি পেয়েছে বলে 4 × 2 করেছি। 3 জন থাকলে 3 দিয়ে গুণ করতাম। এখানে দুজন পিতা এবং পুত্র বলে, আর 4 বছর আগে ছিল, এখন বর্তমানে 4 দুগুণে দুজনকারই 8 বেড়ে গেছে, টোটালের ওপর 8 বেড়েছে, পিতারও 4 বেড়েছে, পুত্রেরও 4 বেড়েছে। ওকে, তাহলে বর্তমান বয়স টোটাল হচ্ছে 63। এখন বলেছে পিতা আর পুত্র বয়সের অনুপাত কত? বয়সের অনুপাত হচ্ছে 5:16। ওকে, তাহলে বর্তমানে যদি এটা পুত্র আর এটা হচ্ছে পিতা,
তাহলে বর্তমানে পুত্রের বয়স যদি 5 হয়, পিতার বয়স হচ্ছে 16, তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 21। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বয়স 21 নয়, বর্তমানে বয়স হচ্ছে 63। 21 নয় 63, যেটা 21-এর থেকে কত গুণ বেশি? 3 গুণ বেশি। তাহলে পুত্রের বয়সটা 5 না হয়ে এর থেকে 3 গুণ বেশি, 5 3 15 বছর। আর পিতার বয়স 16 বছর না হয়ে এর থেকে 3 গুণ বেশি হচ্ছে 48 বছর। এখানে চাইছে পুত্রের বয়স, তাহলে অ্যান্সার হয়ে যাবে 15 বছর পুত্রের বয়স। অপশান নাম্বার সম্ভবত বি, অপশান নাম্বার বি। বোঝা গেল? আশা করছি ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট প্রশ্নে যাওয়া যাক। আশা করছি ক্লাস আপনাদের ভালো লাগছে, তো অবশ্যই লাইক দেবেন এবং আপনারা ভিডিওটা যারা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন অবশ্যই। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে 92। দেখুন, নেক্সট প্রশ্নটা আছে, 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ ও তৃতীয়টি 3 গুণ। যদি 3টি সংখ্যার গড় 44 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? এই ধরনের অঙ্ক আপনারা করেছেন, কিন্তু এই ধরনের অঙ্ক একটা ফান্ডা আছে। সেটা কি ফান্ডা? সেটা হচ্ছে যে আমরা কোন সংখ্যাটাকে ধরবো। আপনারা তো এক্স ধরে অঙ্কটা করেনি নিশ্চয়ই, তো আমরা কোন সংখ্যাটাকে ধরবো সেটাই হচ্ছে এখানে ট্রিক্স এই অঙ্কটাকে, তবেই তাড়াতাড়ি আমাদের উত্তরটা হয়ে যাবে। এখানে বলেছে যে বৃহত্তম সংখ্যাটি কত, তো আপনাকে পড়ে একটা আইডিয়াটা কি হচ্ছে যে কোনটা বৃহত্তম সংখ্যা। এখানে বলছে 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটি দ্বিগুণ, অর্থাৎ তার মানে দ্বিতীয়টা প্রথমটার থেকে বড়, এখানে দ্বিতীয়টা বড় হলো, এবং তৃতীয়টি 3 গুণ, এবং দ্বিতীয়টা হচ্ছে আবার তৃতীয়টা 3 গুণ, অর্থাৎ ওই যে দ্বিতীয় সংখ্যাটাই সব থেকে বড় সংখ্যা এবং সেটাকে আমরা ধরবো এক্স। তাহলে দ্বিতীয় সংখ্যাটাকে ধরলাম এক্স। তাহলে দ্বিতীয় সংখ্যাটা এক্স, প্রথমটার দ্বিগুণ, তার মানে প্রথমটা হচ্ছে দ্বিতীয়টার হাফ, অর্থাৎ প্রথম সংখ্যাটা হচ্ছে x/2, সেটাই হচ্ছে কথা। এবং তৃতীয় সংখ্যাটার 3 গুণ হচ্ছে, সরি মানে এখানে কোনটা বলেছে যে হ্যাঁ, ও তৃতীয় সংখ্যার 3 গুণ, অর্থাৎ এই যে দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যাটা 3 গুণ, অর্থাৎ তৃতীয় সংখ্যাটা এর 3 ভাগ কম, অর্থাৎ তৃতীয় সংখ্যাটা হচ্ছে x/3। আমি শুধু এইটাই বলছি, এটা ধরাটা মানে ফ্যাক্টটা, কারণ আমাকে এক্স বার করলেই আমার অ্যান্সারটা পেয়ে যাবো, আমাকে আর দুবার খাটতে হবে না। তাহলে এই তিনটে যোগফল কত দাঁড়াবে? যোগফল কিন্তু 44 নয়। কেন? কারণ 3টে সংখ্যার গড় দেওয়া আছে 44, তাহলে 3টে সংখ্যার টোটাল হচ্ছে 44 × 3। ওকে, তাহলে এখানে সলিউশন করলে কি হবে? 6 3x + 6x + 2x সমান 3 4 12 3 4 12 132, বা 11x = 132 × 6। এখান থেকে কাটাকুটি করলে হয় 11 2 12, তাহলে x সমান হচ্ছে 72। আর আমি ধরেছিলাম দ্বিতীয় সংখ্যাটা x সমান 72, এটাই হয়ে যাবে বৃহত্তম সংখ্যা এবং এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে খালি কোনটা ধরবো সেটাই হচ্ছে ফ্যাক্টর, তাহলে আমাকে আর দ্বিতীয়বার কাটতে হবে না, একবারই অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, বোঝা গেল? নেক্সট প্রশ্নে যাওয়া যাক। তো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখুন, নেক্সট প্রশ্ন হচ্ছে 91। খুব ভালো অঙ্ক। যদি একটি জমি 18,700 টাকায় বিক্রি করে 15% ক্ষতি হয়, তবে 15% লাভ পেতে হলে কত টাকায় জমিটি বিক্রি করতে হবে? ঠিক আছে, কিভাবে করব একবার দেখে নিন। আগে একবারে শর্ট ট্রিকে মানে শর্টভাবে করে দিচ্ছি, তারপর আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ঠিক আছে, যখনই একটা কোনো রকম বিক্রয় মূল্য দেওয়া যাবে, 18,700 টাকায় বিক্রি করেছে, করে তার ক্ষতি হয়েছে, তো এখান থেকে যদি আমি ক্রয় মূল্য পেতে চাই, যেহেতু ক্ষতি হয়েছে তাহলে ওপরে 100 লিখব। কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 15% ক্ষতি হয়েছে, তাহলে নিচে হচ্ছে 100 - 15 মানে হচ্ছে 85, তাহলে নিচে হচ্ছে 85। ঠিক আছে, এবং তারপরে বলেছে 15% লাভ করতে হলে, অর্থাৎ 100 টাকার ওপর 15 টাকা লাভ করতে হলে 115 টাকায় বিক্রি, সেই জন্য তখন আমার হবে 115/100। এটা কাটাকুটি করলে আমার অ্যান্সার আমি পেয়ে যাব। ওকে, তো এটা কাটাকুটি করলে কত হয়? 5 17 85, 5 দিয়ে করলে হয় 23, 100 100 কেটে গেল, 17 দিয়ে এটা কাটলে হয় 1 1 0 0, তাহলে 0 0 3 11 33 3
22 আর 3 25, অর্থাৎ 25,300 টাকায় বিক্রি করলে আমার 15% লাভ হবে। এটা হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার ডি। ঠিক আছে, এটাকে আপনারা স্ক্রিনশট করে নিন। এবার আমি বলে দিচ্ছি যে এটা মানে কিভাবে হলো বা না হলো। ঠিক আছে, রাফ করে দিচ্ছি, আশা করছি বোঝা গেছে। এবার দেখুন, যখনই কোনো একটা বিক্রয় মূল্য দিয়ে দেবে, এটা সেকেন্ড দিন যখন বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 18,700। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য পেতে গেলে আমার কি করতে হবে? যদি ক্ষতি হয়ে থাকে তাহলে আমার ফার্স্ট, যদি আমি ক্রয় মূল্য বার করতে চাই, ক্রয় মূল্য বার করতে গেলে বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য পেতে চাই, তাহলে যে বিক্রয় মূল্যটা দেওয়া আছে ইনটু ওপরে থাকবে 100 আর নিচে থাকবে ক্ষতি হলে সেটাকে বিয়োগ করে লিখতে হয়, অর্থাৎ 100 মাইনাস 15 অর্থাৎ 85, এটা হচ্ছে লিখতে হয়। তো এখানে আমরা কাটাকুটি করে ক্রয় মূল্য বার করার দরকার নেই। যদি শুধু ক্রয় মূল্য বার করতে দিত যে ক টাকায় কিনেছিল, তাহলে কাটাকুটি করে করতাম। কিন্তু এখানে বলেছে কত টাকায় বিক্রি করলে 15% আবার লাভ হবে। তো বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে আর আমি ক্রয় মূল্য পেয়ে গেছি, তো ক্রয় মূল্যের উপর 15% লাভ চাইছে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে এটা 18,700 ইন্টু 100/85। এই টাকাটার ওপর 15% লাভ করতে চাইছি। আপনি 15/100 করে কাটাকুটি করে তার সঙ্গে অ্যাড করতে পারেন, আর না হলে একবারেই 100-র সাথে অ্যাড করে দিয়ে 115/100 এটা দিয়ে কাটাকুটি করলে আমার লাভের পরে বিক্রয় মূল্যটা ডাইরেক্ট বেরিয়ে যাবে। ওকে, তো সেই জন্য আমি এটা কাটাকুটি করেছিলাম। এটা হচ্ছে 17, 23 একইভাবে করেছিলাম। এটা হচ্ছে 1100, তাহলে অ্যান্সার হয়েছিল 25,300 টাকা। তো এই ধরনের অঙ্ক আমরা আরেকটা করে নেব যাতে ধারণাটা আমাদের পুরো ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখুন। তো নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 90। সেম অঙ্ক, এক বিক্রেতা একটি জিনিস 480 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়, তা কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? পুরো সেম অঙ্ক, আমি মেথড বলে দিয়েছি। আর এবং শর্ট ট্রিকে আপনাদের কী করতে হবে? বিক্রয় মূল্য দেওয়া আছে 480, কিন্তু 480 টাকায় বিক্রি করে কি করেছে? ক্ষতি করেছে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 480 ইন্টু ওপরে 100, যেহেতু ক্ষতি করেছে তাহলে 20টা আগেই বাদ দিয়ে দেবো। 100 থেকে 20 বাদ দিলে হয় 80। এটা হলো আমার ক্রয় মূল্য, এটা হলো আমার সিপি বেরোলাম, তাই তো? এবার বলছে 20% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে এই ক্রয় মূল্যের উপর 20% লাভ মানে ইন্টু ওপরে 120, তলায় 100। তো এটা কাটাকুটি করলে 100 100 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 8 দিয়ে 6 8 48, 60, 6 12 72, 720 টাকা হয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ 720 টাকায় বিক্রি করলে আমার 20% লাভ হবে, এটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? আশা করছি বোঝা যাচ্ছে। নেক্সট প্রশ্ন যাওয়া যাক। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখুন। বন্ধুরা, আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কি মক টেস্ট করাবো, নাকি আমার যে 2D ফিগারের ত্রিভুজের অঙ্ক বাকি আছে এবং পরিমিতির কিছু অঙ্ক বাকি আছে। যদি সেটা করতে চান তো চ্যাপ্টার ওয়াইজ সেটা আগে কমপ্লিট করে দিলে আমার কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। তারপর কিন্তু আপনাদের মক টেস্ট করানো যেতে পারে। তো আপনাদের যেটা আপনাদের দরকার সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে লিখবেন। ওকে, দেখুন নেক্সট প্রশ্ন 89টা ভেরি ইজি ম্যাথ, এটা আপনারা করেছেন। তো এটা জাস্ট আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই করেছেন। এটা সহজ অঙ্ক বলে একদম করাচ্ছি না। একটি কাজ এ 12 দিনে আর বি 15 দিনে করে, তারা একত্রে কাজটি কত দিনে করবে? ঠিক আছে, দেখ করেই দিই। এ আর বি, এ করে 12 দিনে, বি করে 15 দিনে। ঠিক আছে, এটা হচ্ছে দিন। ঠিক আছে, আমাদের বার করতে হবে আগে ক্ষমতা। টোটাল ওয়ার্ক জানি না আমি, মোট কাজ জানি না। সবসময় মোট কাজ হচ্ছে এদের লসাগু। 12 আর 15 লসাগু কত? 12 আর 15 লসাগু হচ্ছে 60। অর্থাৎ মোট কাজ হচ্ছে 60। তারা একসঙ্গে করলে, আমি কিন্তু এ আর বি এর এফিসিয়েন্সি বা ক্ষমতা আমি জানি না। ক্ষমতা বার করতে গেলে কী করতে হবে?
60কে 12 দিয়ে ভাগ করলে এ এর ক্ষমতা হচ্ছে 5, এ এর ক্ষমতা হচ্ছে 5, আর বি এর ক্ষমতা কত হচ্ছে, 60কে 15 দিয়ে ভাগ করলে হয় 4। তাহলে উভয় যদি একসাথে করে এ প্লাস বি, এদের ক্ষমতা হচ্ছে 5 আর 4 9। মোট কাজ কত, মোট কাজ হচ্ছে 60 কাজ। তাহলে কত দিন লাগবে, 60 কাজ করতে হবে, আর প্রতিদিন এ প্লাস বি মানে 1 করতে 9 করে করছে, অতএব কত দিন লাগবে, 60/9। ওকে, 6 9 54, 6 পূর্ণ 6 এর 9, তাই তো, 6 9 54 6, হ্যাঁ ঠিক আছে। তার মানে 3 2 6 3, তার মানে 6 পূর্ণ 2 এর 3। ওকে, এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার বি, 6 পূর্ণ 2 এর 3 দিনে, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো অঙ্কটা সোজা ছিল, এই ধরনের অঙ্ক আপনারা করেছেন। নেক্সট অঙ্কে আসছি আমি। নেক্সট অঙ্ক হচ্ছে খুব ভালো অঙ্ক, ওই জন্য বলছি বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র এবং পরিমিতির অঙ্কগুলো আপনাদের করতে হবে, কারণ পরীক্ষায় আসবেই। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, বর্গক্ষেত্রের ভিতরের চারিদিকে 1 সেমি চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? ঠিক আছে, তাহলে 6 6 36 আর 4 4 16, তাহলে 36 - 16 হচ্ছে 20 বর্গ সেমি হচ্ছে অ্যান্সার, 88টা বি অ্যান্সার হবে। কীভাবে হবে দেখিয়ে দিচ্ছি। ওকে, এই একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের বাহু দেয়া আছে 6, তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার মানে 6 স্কোয়ার, অর্থাৎ 36 স্কোয়ার মিটার, 36 বর্গ সেমি। বলছে এর ভেতর দিকে, বর্গক্ষেত্রের ভিতরের চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, অর্থাৎ সব দিক দিয়েই 1 মিটার চওড়া রাস্তা আছে, যে দিক দিয়েই হবে, এদিক দিয়েও 1 মিটার, এটাও 1, যেদিক দিয়ে খুশি সব দিক দিয়েই 1 মিটার চওড়া করে রাস্তা আছে। অর্থাৎ যখন রাস্তা বাদে যে জমিটা থাকবে, এইটার ক্ষেত্রফল কত দাঁড়াবে, এদিকে রাস্তার জন্য 1 কমে যাচ্ছে, এদিকে রাস্তার জন্য 1 কমে যাচ্ছে, অর্থাৎ 2 করে কমছে প্রত্যেকটা দিকে। অর্থাৎ ভেতরের যে জমিটা থাকবে তার এক একটা বাহু বা এক একটা ধার হচ্ছে 4 মিটার করে, এদিক থেকেও 1 কমছে, এদিক থেকেও 1 কমছে, একইভাবে এদিক থেকেও 1 কমছে, এদিক থেকেও 1 কমছে, অর্থাৎ এটাও 4। বোঝা গেল, বোঝা গেল। তাহলে ভেতরের যে জমিটা আছে তার ক্ষেত্রফল কত, তাহলে ভিতরের জমির ক্ষেত্রফল, এটাও তো বড় ক্ষেত্র, কারণ এদিকটাও 4 এদিকটাও 4, তাহলে 4 স্কোয়ার মানে 16 স্কোয়ার মিটার। তাহলে টোটাল ক্ষেত্রফল থেকে বড় ক্ষেত্রফল থেকে ভেতরেরটা যদি আমি কেটে বাদ দিয়ে দিই, তবেই আমি রাস্তা পেয়ে যাব। তাহলে বাদ দিলে অতএব রাস্তার ক্ষেত্রফল 36 - 16 মানে 20 বর্গ মিটার, এটাই হয়ে যাবে অ্যান্সার। বর্গক্ষেত্র আয়তক্ষেত্র বা পরিমিতির অঙ্ক খুবই সোজা। ওকে, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট প্রশ্ন দেখুন, নেক্সট প্রশ্ন হচ্ছে 87, খুব ভালো অঙ্ক। দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেমি এবং 12 সেমি, ওই দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ঠিক আছে, তো এটা আমি ডাইরেক্ট 4টে অপশান আছে, 17 16 13 14, এর অ্যান্সার হবে 13। এটা আমি কীভাবে বলছি, অঙ্কটা না করেই বলে দিচ্ছি, কারণ আমি ট্রিপলেট মেথড দিয়ে পরিমিতির অঙ্ক খুব দারুণ ট্রিক হয়। ঠিক আছে, এখানে আছে একটা বৃত্তের ব্যাসার্ধ 5, একটার 12, অপরটা অবশ্যই 13 হবে, একদম গ্যারেন্টি। একটা যদি 10 হয়, এটা যদি 24 হয়, একটা বৃত্তের ব্যাসার্ধ 10 আর একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 24, এদের ক্ষেত্রফলের যোগফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বড় বৃত্তের ক্ষেত্রফলের, এই বড় বৃত্তের ব্যাসার্ধ হবে কত, 26। একইভাবে 3 4 হলে এটা 5 হবে। কিভাবে করছি দেখে নিন, এটাকে প্রুভ করে দেখাচ্ছি। ওকে, তো দেখুন, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এটার ক্ষেত্রফল, এইটার ব্যাসার্ধ বলে যে 5 আর এইটার ব্যাসার্ধ হচ্ছে 12। বলেছে এই দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি, তাহলে এর ক্ষেত্রফল ধরলাম এইটার হচ্ছে R1
এটা R2, এই দুটোকে যোগ করে যে বড় বৃত্ত পাবো তার ব্যাসার্ধ ধরলাম R, আমাকে এটাই বার করতে হবে। কিন্তু আমি এত বড় অঙ্কটাকে এক কথায় বলে দিচ্ছি, আপনারাও এক কথায় পারবেন, আগে অঙ্কটা বুঝে নিন তারপর এক কথায় করবেন, ঠিক আছে? তো এখানে ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এটার পাই R1 স্কোয়ার, আর এই বৃত্ত হচ্ছে পাই R2 স্কোয়ার। তাহলে দুটোর ক্ষেত্রফল হচ্ছে পাই R1 স্কোয়ার প্লাস পাই R2 স্কোয়ার, আর বড় বৃত্ত হচ্ছে পাই, ব্যাসার্ধ হচ্ছে R মানে পাই R স্কোয়ার। এখান থেকে পাই কমন নিলে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার সমান পাই আর এ স্কোয়ার, দুদিক থেকে পাই পাই ক্যান্সেল, তাহলে দাঁড়াচ্ছে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার সমান বড় হাতের আটটা স্কোয়ার। তাহলে এটা কত, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান বড় হাতের আর এর স্কোয়ার। 5 স্কোয়ার 25 আর 12 স্কোয়ার 144, এটা হচ্ছে বড় হাতের আর এ স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে 169 ইজিক্যাল টু আর এ স্কোয়ার। তাহলে আর সমান কত, রুট ওভার অফ 169 ইজিক্যাল টু 13 সেন্টিমিটার। দেখুন এত বড় অঙ্কটাকে কিন্তু আমি এক কথায় বলে দিয়েছিলাম, আপনারাও কিন্তু এটা করতে পারবেন, পরিমিতির অঙ্ক এটাই মজা। ওকে, কিভাবে করতে পারবেন আমি সেটাও বলে দিচ্ছি, দেখে নিন। এইটাতেই আমি যদি আপনাদের দিই যে একটা বৃত্তের ক্ষেত্রফলের একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 আর একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4, আমি বলেছিলাম অ্যান্সার কত হবে, 3 আর 4 হলে অ্যান্সার হবে 5। প্রুফ করে দেখে নিন, এইখানে বসিয়ে দেখে নিন, এইখানে মেথড বসিয়ে দেখে নিন কীভাবে। এখানে বসাচ্ছি আমি, তাহলে কী হবে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান আর এর স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার হচ্ছে 9 আর 4 স্কোয়ার 16, টোটাল হচ্ছে 25 ইজিক্যাল টু আর স্কোয়ার, অতএব আর ইজিক্যাল টু রুট 25, তাহলে অ্যান্সার হচ্ছে 5। ঠিক আছে, এই যে আমি যেটা বলছি এটা হচ্ছে কিন্তু ট্রিপলেট মেথড। ট্রিপলেট মেথডটা কোথা থেকে এসছে তাহলে একটু আলোচনা করে দিই। ট্রিপলেট মেথডটা এসছে ত্রিভুজের থেকে, ত্রিভুজের অঙ্ক থেকে, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ অতিভুজ ইজিক্যাল টু রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, এক্ষেত্রে আমি যদি লম্বটাকে ধরি 3 আর ভূমিটাকে ধরি 4, তাহলে অ্যান্সার কত আসবে দেখুন, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, অর্থাৎ রুট 25 মানে 5। তাহলে অতিভুজ কত আসছে, 5। আর এই সূত্র দিয়ে আমি বলেছিলাম যে যদি 3 আর 4 আসে অ্যান্সার অবশ্যই টোটালের উপরে 5 আসবে। ওকে, যদি 6 8 থাকে তাহলে 10 আসবে, যদি 9 12 থাকে তাহলে অ্যান্সার 15 আসবে। বোঝা গেল? তো এই ধরনের অবশ্যই যদি আপনারা অঙ্ক শিখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও যারা কপি করছে বা আমার কন্টেন্ট যারা কপি করছে, আপনারা যদি দেখতে পান কোনো চ্যানেলে, সব চ্যানেল আমার দেখা সম্ভব হয় না, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ম্যাথগুলো এখানে থাক, আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেগুলো অবশ্যই করবেন। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে নতুন অঙ্ক নিয়ে। ধন্যবাদ, থ্যাংক ইউ।